আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের রাসায়নিক পরিবর্তনের আরও একটি পর্বে। আজকের পর্বে আমরা কেপিকেসি এর রিলেশন দেখব এবং সামনে আরও বেশ কয়েকটা টপিক দেখব। সো আজকের পর্বটা বেশ স্পেশাল, এই জায়গা থেকে বেশ কিছু কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে, এটা তুমি ভালো মতো আমার সাথে সাথে শিখে নিবা, কেমন? সো চলো আমরা দেরি না করে শুরু করি। সো আজকের যে টপিকটা, এটা প্রথমেই দেখো আছে কেপিকেসি এর সম্পর্ক, মানে কেপিকেসি এর রিলেশন থেকে কি কি আসে। সো কেপিকেসি এর সম্পর্ক থেকে কি কি আসে যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের কাছে বেসিক কেপিকেসি এর রিলেশন দেয়া আছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। এইটা হচ্ছে আমাদের কেপিকেসি এর সম্পর্ক। তো এই যে কেপিকেসি এর সম্পর্ক যেটা আছে, তো আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কি যে বিভিন্ন ইকুয়েশনের জন্য কেপিকেসি এর মান নির্ণয় করতে বলে, বিভিন্ন ইকুয়েশনের জন্য কেপিকেসি এর মান নির্ণয় করতে বলে, বা আরো বেশ কিছু কাহিনী আছে। সো আমি একটার পর একটা তোমাকে দেখাবো যে কি কি কাহিনী হয়। যেমন ধরো আমি যদি তোমাকে একটা প্রথম সিম্পল কাহিনী দেখাই, যে কোনো একটা বিক্রিয়ার জন্য যদি আমার ডেল এন এইটার মান 0 হয়, তখন কেপিকেসি এর সম্পর্ক কি হয়। ডেল এন এর মান যদি 0 হয়, তাহলে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি, টোটালটার পাওয়ার ডেল এন এর মান 0 মানে পাওয়ার 0 আসে। তাহলে এখান থেকে পরবর্তী লাইনে কেপি ইকুয়ালস টু কেসি হয়ে যায়। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে বেসিক্যালি কি পাইলাম, যে যদি কোনো একটা বিক্রিয়ার জন্য ডেল এন এর মান 0 হয়, তাহলে কেপি ইকুয়ালস টু কেসি। এখন বলবা ভাই কোন বিক্রিয়ার জন্য, খেয়াল করে দেখো এই জায়গাতে হাইড্রোজেন প্লাস আয়োডিন এইটা বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। এই বিক্রিয়ার জন্য ডেল এন এর মান 0, তার মানে এই বিক্রিয়ার জন্য সব সময় কেপি এবং কেসি এটার মান সমান। যদি কেপি এর মান দেয়া থাকে অটোমেটিক তুমি কেসি এর মান পেয়ে যাবা, যদি কেসি এর মান দেয়া থাকে তাহলে তুমি অটোমেটিক তুমি কেপি এর মান পেয়ে যাবা। তারপরে দেখো নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল নাইট্রোজেন অক্সাইড তৈরি করে, এইটার ক্ষেত্রেও কেপি কেসি এর মান আমার সমান হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, কেপি কেসি এর মান সমান। তাহলে একটা কেস হচ্ছে এরকম, যদি আমার ডেল এন এর মান 0 হয়, তখন কেপি এবং কেসি এই দুইটার ভ্যালু কি আসবে, সমান আসবে। এবার দেখো আরেকটা কেস আমার সাথে সাথে এটা বোঝার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসে। এবার খেয়াল করো আরেকটা কেস এরকম হতে পারে, ডেল এন এইটার মান যদি গ্রেটার দেন 1 হয়, ডেল এন এর মান যদি গ্রেটার দেন 1 হয়। গ্রেটার দেন 1 মানে কি, গ্রেটার দেন 1 মানে হচ্ছে পজিটিভ ভ্যালু, গ্রেটার দেন 1 মানে কি পজিটিভ ভ্যালু, তাই না? সো আমাদের এখানে ডেল এন এর মান 0 1 হইতে পারে। সো গ্রেটার দেন 0 বা তোমার 1 2 3 এরকম পজিটিভ ভ্যালু হবে। সো গ্রেটার দেন 0 লিখি, হ্যাঁ, মানে গ্রেটার দেন 0 লিখি, তাহলে বুঝতে পারবা। একটা হচ্ছে 0, একটা হচ্ছে গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু। সো আমরা এখানে পজিটিভ ভ্যালু পাইলাম। ওকে, VALUE, পজিটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু এর ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটবে, খুব সিম্পল জিনিস। ধরো এটা যেহেতু পজিটিভ, তার মানে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার পজিটিভ যে কোনো একটা ভ্যালু 1 2 3। তাহলে দেখো আমি যদি 1 ধরি, তাহলে 1 ধরলে ঘটনা কি ঘটে খেয়াল করে দেখো, এই কেসি এর সাথে আর টি এইটা গুণ হওয়ার পর তারপর কেপি এর সমান হয়। মানে ধরো কেপি এর ভ্যালু যদি 10 হয়, কেসি এর ভ্যালু যদি 5 হয়, আর টি এর ভ্যালু 2 গুণ হওয়ার পরে তারপর কেপি এর সমান। তাহলে এখানে বলো তো কেসি বড় না কেপি বড়? যখনই আমরা এরকম পজিটিভ ভ্যালু পাবো তখন অটোমেটিক আমাদের কেপি বড় হয়ে যাবে, কেসি ছোট হয়ে যাবে। কেপি বড়, কেসি ছোট। এখন প্রশ্ন হচ্ছে যে এরা কারা যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে, পজিটিভ ভ্যালু হবে। যেমন ধরো আমরা যদি বিক্রিয়া দেখি, 2 মোল অ্যামোনিয়া ভেঙে যদি নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন এই বিক্রিয়া তৈরি করে, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু উৎপাদের মোল সংখ্যা 1 প্লাস 3 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 2, ক্যালকুলেশন করলে 2 আসে, যেটা পজিটিভ ভ্যালু। সো এই পজিটিভ ভ্যালুর জন্য ডেফিনেটলি এই বিক্রিয়ার জন্য আমার সব সময় কেপি বড় এবং কেসি ছোট হবে। এই বিক্রিয়ার জন্য সব সময় কেপি বড় এবং কেসি ছোট হবে। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের কেপি কেসির আরেকটা রিলেশনশিপ, যেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এইটা ক্লিয়ার হইল। এবার দেখো লাস্টের কেসটা দেখো। লাস্টের কেসটা এরকম হতে পারে, ডেল এন এর যে ভ্যালু এটা লেস দেন 0 হতে পারে। লেস দেন 0 মানে হচ্ছে, নেগেটিভ ভ্যালু। কি ভ্যালু? নেগেটিভ ভ্যালু। তাহলে নেগেটিভ ভ্যালু মিন্স হচ্ছে ডেল এন যে ভ্যালুটা আছে এটা নেগেটিভ হবে। সো ডেল এন ভ্যালুটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে কেপি ইজ ইকুয়ালস টু
কেসি ইন্টু আর টু দি পাওয়ার নেগেটিভ, নেগেটিভ মানে কি -1 -2 -3, ধরে নিলাম এটা -2 আসছে, তাহলে -2 যদি আসে তার মানে কি দাঁড়ায়, তার মানে দাঁড়ায় কেপি ইজ ইকুয়ালস টু কেসি ডিভাইডেড বাই আর টি তার স্কোয়ার। পরবর্তী লাইনে তুমি দেখো কেসি ইকুয়ালস টু কেপি ইন্টু আর টি টোটালটার স্কোয়ার আসে, এটা আসে কিনা বলো, কেপি ইন্টু টোটালটার স্কোয়ার আসে। এই জায়গায় খেয়াল করলে দেখো কেপি এর সাথে কিছু একটা গুণ করার পর তারপর কেসি এর সমান হয়েছে, তার মানে এই জায়গায় কেপি ছোট কেসি বড়, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কেপি ছোট কেসি বড়, তাহলে কেসি আমার এখানে বড়, কেপি ছোট। এবার বলবা ভাই এইটা কোন বিক্রিয়ার জন্য, এটা দেখো খেয়াল করলে দেখবা নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া শেষ করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে। এইটার জন্য তুমি যদি ডেলেন বের করো, উৎপাদ দেখো 2 মাইনাস বিক্রিয়ক দেখো 1 প্লাস 3 মানে -2 আসে। এই যে -2 আসে, এই -2 থেকে কিন্তু আমি এটা পাচ্ছি, তার মানে এই বিক্রিয়াটার জন্য আমার এখানে কেসি বড় কেপি ছোট হয়ে যাবে। তাহলে কোনো একটা বিক্রিয়ার জন্য কেপি বড় হবে নাকি কেসি ছোট হবে সেটা আমরা কিভাবে পাবো, একদম সিম্পল ওয়েতে কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে পারি। সো পারবো কিনা বলো তো, এগুলো আমাদের পারতে হবে, খুব সিম্পল সিম্পল জিনিস, ভুল করা যাবে না। সো এখানে আসলো আমাদের কেপি কেসির সম্পর্ক রিলেটেড। এখন কেপি কেসির সম্পর্ক রিলেটেড শুধু এই কি একটা টাইপ আসে, উত্তর হচ্ছে না, আরো বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। আমরা আরো অনেক টাইপের কোশ্চেন দেখব, যেমন ধরো তোমাকে বললো যে এমন একটা বিক্রিয়া দিয়ে দিল, বিক্রিয়াটা হচ্ছে এরকম PCl5 বিক্রিয়া করে PCl3 প্লাস Cl2, হ্যাঁ এই বিক্রিয়ার জন্য এবার বলে দিল যে এত বিক্রিয়ার জন্য খেয়াল করো, এত বিক্রিয়ার জন্য 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেপি ইকুয়ালস টু 10 হলে কেসি কত। তাহলে দেখো আমাদের কেপি এর মান দেয়া আছে, কেসি বের করতে হবে। তাহলে এরকম যদি দেয়া থাকে তাহলে আমরা জানি হচ্ছে বের করার উপায় কি, বের করার উপায় হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। ভার্সিটি কত এরকম সিম্পল সিম্পল ম্যাথ আসবে, কখনোই বড় ক্যালকুলেশনের কোনো ম্যাথ দিবে না, একদম সিম্পল সিম্পল এই ম্যাথগুলো আসবে। তো দেখো তাহলে এখানে আমাদের কি আছে, কেপি এর ভ্যালু কত দেয়া আছে, 10 দেয়া আছে, খেয়াল করো কেপি এর ভ্যালু 10 দেয়া আছে, কেসি এর ভ্যালু বের করতে হবে। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 8.314, টি এর ভ্যালু কত দেখো ওখানে অলরেডি দেয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে 298 কেলভিন, তাহলে টি এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম, কত পাচ্ছি 298 কেলভিন। এবার খেয়াল করো পাওয়ার কত আসবে, ডেলেন, ডেলেনের ভ্যালু উৎপাদ দেখো 1 প্লাস 1, 1 মানে 2, আর বিক্রিয়ক কত 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 আসে। ক্যালকুলেশন করলে কেসি ইকুয়ালস টু আসে, খেয়াল করো উপরে যায় 10 নিচে যায় 8.314 ইন্টু 298, এই যে অংশটা আছে এই অংশটা ক্যালকুলেশন করলে তোমার বের হয়ে যাচ্ছে, এই অংশটা ক্যালকুলেশন করো অ্যান্ড দেন কেসি ইজ ইয়োর্স। ঠিক আছে, এখন বলবা ভাই এটা দিয়ে দিলেন, এমন একটা সংখ্যা দিলেন এটা তো মিলতেছে না, দেখো আমি আন্দাজে বসাইছি তোমার ক্যালকুলেশন করার জন্য। যখন এখানে ভ্যালু দেওয়া হবে এমন ভাবে সংখ্যাটা দেওয়া হয় যাতে তুমি ইজিলি মিলাইতে পারো। যেমন ধরো এই জায়গাতে কেপি এর ভ্যালু যেটা 10 দেয়া, খেয়াল করো কেপি এর ভ্যালু যেটা 10 দেয়া, এই ভ্যালুটা 10 না দিয়ে যদি এমন দেয়া থাকতো 8314 এটা দেয়া থাকতো, তাহলে তুমি এখানে কি বসাতা 8314 এটা বসাতা, তো এইটার সাথে তখন এইটা কাটতো, এখানে 8314 ইন্টু তুমি করতে কি 10 টু দি পাওয়ার 3, তাহলে এটার সাথে এটা কাটতো, এটার সাথে এটা কাটলে পরবর্তী লাইনে খেয়াল করো উপরে 1000 আর নিচে বসতে হচ্ছে 298, 298 কে তুমি 300 লিখতে পারতা, 298 থেকে তুমি অ্যাপ্রক্সিমেটলি 300 লিখতে পারতা, 20 কাটলো দেখো 3 তিরিকে 9, সো অলমোস্ট 3 এর কাছাকাছি একটা ভ্যালু আসতো, বা 2.98 2.97 এরকম 3 এর কাছাকাছি একটা ভ্যালু আসতো, কখন যখন এই জায়গাতে এটা 10 না হয়ে এই সংখ্যাটা নিতাম আমরা, বুঝতে পারছো। সো আমাদের এই যে এখানে যে ভ্যালুগুলো হবে না এর উপর ডিপেন্ড করে এই কেসি কেপি এমন একটা ভ্যালু দিয়ে দিবে যেখানে তুমি ইজিলি কাটাকাটি করতে পারবা, হ্যান্ড ক্যালকুলেশন আহামরি এমন কিছু হবে না যেটা তুমি পারবা না, ইজিলি পারবা। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের কেসি কেপি এর সম্পর্ক থেকে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আমাদের আরেক টাইপের প্রশ্ন আসে যেটাও আমাদের শিখতে হবে, একটু দেখাই দিই আরেক টাইপের প্রশ্ন কি আসে, বলবে এরকম বলবে যে ডেল এন এর মান ডেল এন ইকুয়ালস টু 3 হলে, ঠিক আছে,
কত তাপমাত্রায় কেপি এর মান কেসি এর 8 গুণ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। সো ডেলেন এর মান দেয়া আছে, খেয়াল করো ডেলেন এর মান দেয়া আছে, বলছে কত তাপমাত্রায় কেপি এর মান কেসি এর 8 গুণ। তার মানে আমাদের এখানে বেসিক্যালি কেপি কেসি এর সম্পর্ক দেয়া আছে। তাহলে কেপি এর মান কার 8 গুণ? কেসি এর 8 গুণ। তাহলে কেসি এর সাথে 8 গুণ করলে কেপি কেসি সমান হবে। কেসি এর 8 গুণ মানে কেসি এর সাথে 8 গুণ করলে কেপি এর সমান হবে। সো আশা করি এই ইকুয়েশনটা বুঝতে পারছি। এবার বলছে দেখো ডেলেন এর ভ্যালু কত? 3 দেয়া আছে। এখন আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আরটি, টোটালটার পাওয়ার ডেলেন। তাহলে দেখো কেপি এর জায়গায় আমি কত বসাতে পারবো? কেপি এর জায়গায় দেখো 8 কেসি বসাতে পারবো। এই সাইডে আমার কেসি আছে, আরটি আছে, আরটি এর পাওয়ার কত? খেয়াল করো আরটি এর পাওয়ার 3 আসবে। এবার তুমি যদি এখান থেকে পরবর্তী লাইনে ক্যালকুলেশন করো, কেসি কেসি কেটে যায়, কেসি কেসি কেটে যায়, কেটে যাওয়ার পর এবার পরবর্তীতে কি আসে খেয়াল করো, এই যে আরটি আসে, আরটি এইটা এই সাইডে যে 3√8 হয়, আমাদের কত আসে? 3√8 হয়। ওকে 3√8 হলো, 3√8 হলো। পরবর্তীতে দেখো টি এর ভ্যালু তুমি যদি বের করো 3√8 ডিভাইডেড বাই, এটা কিন্তু 3 রুট, হ্যাঁ মানে কিউব রুট 8 ডিভাইডেড বাই আর আসে। সো এই যে কিউব√8 ডিভাইডেড বাই আর আসলো, ভ্যালু বের করলাম, এইটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত তাপমাত্রা। সো এটা আমার অপশনে এভাবে দেয়া থাকতে পারে, এভাবে যদি অপশনে দেয়া থাকে তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। এই যে ম্যাথটা আমি দিলাম, এই টাইপের ম্যাথ বহুত আসছে, বহুত। সো এটা আরেকটা টাইপ যেটা আমাদের কেপিকেসি এর রিলেশন থেকে প্রশ্নে দিয়ে দিতে পারে, আরেকটা টাইপ যেটা কেপিকেসি এর রিলেশন থেকে প্রশ্নে দিয়ে দিতে পারে, আমাদের বের করতে পারতে হবে। সো বলো এটা বের করতে পারবো কিনা? অবশ্যই এটা বের করতে পারতে হবে। সো কেপিকেসি এর রিলেশন থেকে এটা আরেকটা জিনিস যেটা আমাদের শিখতে হবে। এছাড়া আমাদের দেখা যাচ্ছে যে কেপি এর ভ্যালু দেয়া থাকবে, কেসি এর ভ্যালু বের করতে বলবে, এরকম টাইপের ম্যাথ তো আমরা দেখছি যে কিভাবে আসে। সো আশা করি এবার এই জায়গা থেকে আমরা জিনিসটা সিম্পল বুঝতে পারছি। বেসিক্যালি আমাদের এই যে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেলেন, এই সম্পর্কটা এত ভালো করে পড়তে হবে যাতে এই জায়গা থেকে যদি কখনো আমার কেপি বের করতে বলে তাও যেন পারি, কেসি বের করতে বলে তাও যেন পারি, টি বের করতে বলে তাও যেন পারি, ডেলেন বের করতে বলে তাও যেন পারি। সেখান থেকে কেপিও বের করা সম্ভব, কেসিও বের করা সম্ভব, টিও বের করা সম্ভব, ডেলেনও বের করা সম্ভব। সো তুমি যেটা চাও সেটাই এখান থেকে ধীরে সুস্থে বের করা সম্ভব। এইটাই আমাদের বের করার একমাত্র টার্গেট নিতে হবে। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো আমাদের কেপিকেসি এর রিলেশনশিপ ক্লিয়ার। কেপিকেসি রিলেশন দেখো, এই যে দুই টাইপের জিনিস শেখালাম না সম্পর্ক থেকে, এই দুই টাইপের জিনিস যদি তুমি এখান থেকে ভালো করে শিখে নিতে পারো, এখান থেকে ম্যাক্সিমাম ম্যাথ তুমি কমন পাবা বা এই টাইপের ম্যাথই আসবে। এরপর আসে হচ্ছে পানির আয়নিক গুণফল। বাট পানির আয়নিক গুণফল করার আগে আমরা আরেকটা এক্সট্রা জিনিস শিখবো। হ্যাঁ এক্সট্রা জিনিস শিখবো, সেইটার জন্য আমি একটা এক্সট্রা পেজ নিই। এটা সামহাও আমি হচ্ছে তোমার একটা পেজ অ্যাড করতে ভুলে গেছি। দেখো কেপিকেসি এর এককের ক্ষেত্রে বিক্রিয়ার গতি প্রকৃতির উপর কেপিকেসি এর মান নির্ভর করে। যেমন ধরো যদি এখন এরকম হয় যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে, এই বিক্রিয়ার জন্য কেপি এর মান ধরো এই বিক্রিয়ার জন্য 5, এই বিক্রিয়াটার জন্য কেপি এর মান 5। তাহলে খেয়াল করো আমরা কি দেখলাম, আমরা দেখলাম এখানে আমরা একটা বিক্রিয়া নিচ্ছি, এই বিক্রিয়ার জন্য আমাদের কেপি এর মান হচ্ছে 5। এখন বিক্রিয়াটার গতি কোন দিকে? সম্মুখ দিকে, তাই না? বিক্রিয়াটা যদি উল্টায় যায়, পশ্চাৎমুখী হয়ে যায়, মানে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করবে 2 মোল অ্যামোনিয়া থেকে। সো 2 মোল অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন যদি হয়, তাহলে দেখো বিক্রিয়ার গতি এখন পাল্টে গেছে, উল্টাই গেছে। তাহলে বিক্রিয়ার পশ্চাৎমুখী হয়ে গেছে। পশ্চাৎমুখী যদি হয়ে যায় তখন এই কেপি এর নতুন মান হবে, আগের মানের উল্টা বা রেসিপ্রোকাল। এইটা এখানে বলে হচ্ছে, এই জিনিসটাকে বলে কি? রেসিপ্রোকাল, মানে উল্টা। একটা যদি 5 হয় আরেকটা হবে 1/5, একটা যদি 6 হয় আরেকটা হবে 1/6, একটা যদি 7 হয় আরেকটা হবে 1/7। 2 এর গুণফল 1 হয়, 2 এর গুণফল 1 হয় সব সময়, 2 এর গুণফল সব সময় কি হয়? 1 হয়। তাহলে একটা 5 ছিল, পরেরটা কি? 1/5। বুঝতে পারছো? তাহলে দিক পাল্টালে 1 আকারে চলে আসে, আকারে চলে আসে। এবার আরেকটা জিনিস মাথায় রাখবো, যদি আমরা এই ইকুয়েশনে
যদি আমরা এই ইকুয়েশনে কোনো সংখ্যা গুণ করি, এই ইকুয়েশনে যদি কোনো সংখ্যা গুণ করি সেটা পাওয়ারে যাবে। যেমন ধরো 2 মোল অ্যামোনিয়াতে, বা এই 2 মোল অ্যামোনিয়াতে, এই 2 মোল অ্যামোনিয়া এইটার সাথে ধরো আমরা n গুণ করলাম, করে আমরা n মোল নাইট্রোজেন পাইছি, n ইন্টু 3 মোল হাইড্রোজেন পাইছি। টোটালটার সাথে n গুণ করছি না? যদি n গুণ করি তাহলে এই কেপি প্রাইম যেটা আছে না, এই টোটালটার পাওয়ারে n যাবে। তাহলে আমরা যদি কোনো সংখ্যা গুণ করি, সংখ্যা গুণ করলে কোথায় n যায়? পাওয়ারে n যায়। কোথায় গুণ যায়? পাওয়ারে n যায়। তাহলে যে কোনো জায়গায় আমরা যদি একটা সংখ্যা গুণ করি, কোনো একটা সংখ্যা দিয়ে টোটাল বিক্রিয়াকে গুণ করলে সেটা যায় কোথায়? পাওয়ারে। বুঝতে পারছো? এই দুইটা হচ্ছে ট্রিক। একটা হচ্ছে ট্রিক নাম্বার 1, যেটা হচ্ছে রেসিপ্রোকাল ভ্যালুর ক্ষেত্রে ট্রিক, আর একটা হচ্ছে যদি আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করি সেটা যায় হচ্ছে পাওয়ারে, এটা হচ্ছে সেকেন্ড ট্রিক। তাহলে ট্রিক 1 এবং ট্রিক 2 এই দুইটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা এই জিনিসটা করলাম। তো ধরো আমাদের কাছে এরকম বলে দিল, হ্যাঁ, আমি একটা জাস্ট সিম্পল জিনিস নিয়ে দেখাই দিই। ধরো আমাদের বলছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে। এখানে আমাদের কেপি এর ভ্যালু 27। কত দেয়া আছে? 27। আমাদের বলে দিছে, এরকম বলে দিছে 2/3 অ্যামোনিয়া, এইটা যদি আমরা তৈরি করি 2/3 অ্যামোনিয়া, তারপর হচ্ছে হাইড্রোজেন এবং 1/3 নাইট্রোজেন, এই বিক্রিয়ার জন্য কেপি এর ভ্যালু কত? খেয়াল করো, এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, এইটা ছিল সম্মুখমুখীর জন্য 1/27। এইটা দেখো অ্যামোনিয়া থেকে এইদিকে গেছে, তাহলে এটা পশ্চাৎমুখী। তাহলে কেপি প্রাইম এর নতুন মান হবে 1/কেপি এর সমান। কি হবে? 1/কেপি এর সমান। তাহলে 1/কেপি প্রাইম ইকুয়ালস টু 1/কেপি। এইবারটা মজার জিনিস খেয়াল করো, এই জায়গাতে আমার 2 মোল অ্যামোনিয়া ছিল না, এখানে খেয়াল করো তো 1/3 আসছে বা 2/3 আসছে, তার মানে 1/3 দিয়ে গুণ করছে। খেয়াল করো, এখানে শুধু 2 ছিল, এখানে 1/3 দিয়ে গুণ করলে 2/3 আসে। তাহলে এখানে 2/3 আসছে মানে 1/3 দিয়ে গুণ করছে, এখানে 1/3 দিয়ে গুণ করলে এই 3 কেটে যায়, এখানে 1 ছিল, 1/3 দিয়ে গুণ করলে সামনে 1/3 আসে। তাহলে টোটাল ইকুয়েশনে আমরা 1/3 দিয়ে গুণ করছি, তাহলে টোটালটার পাওয়ার আমাদের 1/3 আসে। টোটালটার পাওয়ার কি আসে? টোটালটার পাওয়ার আমাদের 1/3 আসে। দ্যাট মিনস 1/27, এই টোটালটার পাওয়ার আসে হচ্ছে 1/3। 1/3 মানে হচ্ছে আমাদের এই জায়গাতে পাওয়ার আসবে হচ্ছে 3√27। কি আসবে? 3√27। সো এখানে 3√27, 27 কে যদি আমি কিউব করি, 3 কে যদি কিউব করি তাহলে 27 আসে। তাহলে আমরা এখানে নিচে লিখতে পারি 3√3 এর পাওয়ার 3। তার মানে এই রুট আর এই 3 কেটে যে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 1/3। রেজাল্ট কি আসে? 1/3। তার মানে এখান থেকে আমি এই ইকুয়েশন থেকে কেপি এর নতুন ভ্যালু পাইলাম হচ্ছে 1/3। এটা মাথায় রাখবো, কেপি এর নতুন ভ্যালু পাইলাম 1/3। এই যে সিস্টেমটা শেখালাম, এটা থেকে কখনো এইচএসসি তে কোশ্চেন আসে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডমিশনেই কোশ্চেন আসে। সো অ্যাডমিশনের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শিখে রাখো, এটা তোমার কাজে লাগবে। বুঝতে পারছো? যে জিনিসটা শেখালাম না, এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। সো এটা ভালো করে শিখে রাখবা যে কি ছিল, কিভাবে হইলো। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হইছে। সো এই চ্যাপ্টারের উপরে যা যা পড়াচ্ছি এগুলোর উপরে কিন্তু নোট রাখো, কারণ নোট না রাখলে কিন্তু ঝামেলায় পড়বা। ওকে, নোট না রাখলে কিন্তু ঝামেলায় পড়বা। প্রত্যেকটা জিনিসের সুন্দর মতো নোট রাখবা। চলো আমরা পরের অংশে যাই। আমাদের পরের পার্টটা হচ্ছে পানির আয়নিক গুণফল। পরের পার্টটা কি? পরের পার্টটা হচ্ছে পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল থেকে জাস্ট কমন একটা এমসিকিউ আসে, সো ওইটা শিখলেই হয়। হ্যাঁ, পানির আয়নিক গুণফলের মান কত ওইটা আসে, বাট আমি তোমাদেরকে একটু ভেঙে চুরে বিস্তারিত দেখাই দিই, তাহলে তোমরা হচ্ছে ভালো বুঝবা যে কি কি লাগবে কি কি লাগবে না। প্রথম কথা হচ্ছে, পানিকে যদি তুমি দেখো, পানি হচ্ছে H2O, তাই না? এই পানি তোমার ভেঙে যে হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নে রূপান্তর হতে পারে। এটা হচ্ছে পানির বেসিক বৈশিষ্ট্য। তো পানি যেটা, এটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে এটা হচ্ছে বিশ্লেষিত হয়, এবং বিশ্লেষণের পরিমাণ কম, অনেক বেশি বিশ্লেষিত হয় তা না, ঘনমাত্রা মোটামুটি সেম রেখে খুব কম পরিমাণে বিশ্লেষিত হয় বা বিশ্লেষিত হয়। বুঝতে পারছো? এখন দেখো, এখানে তুমি যদি 2 মোল পানি নাও, 2 মোল পানি নিলে
এখানে আমাদের হাইড্রোনিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নে রূপান্তর হয়। কি হয়? হাইড্রোনিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নে রূপান্তর হয়। কয় মোল পানি? 2 মোল পানি। এখন এইটার জন্য তুমি যদি সাম্যধ্রুব কে বের করো তাহলে উপরে যাবে উৎপাদের ঘনমাত্রা, যেমন ধরো H3O+, এইটার ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিল মাইনাস আয়ন এইটার ঘনমাত্রা, নিচে তোমার পানির এইটার ঘনমাত্রা, যেহেতু মোল সংখ্যা 2 আছে পাওয়ারে যাবে 2। আর যদি গুণ করো তাহলে কে ইনটু এই পানির যে ঘনমাত্রা এর যে স্কোয়ার ইকুয়ালস টু আমরা হাইড্রোনিয়াম প্লাস আয়ন এইটার ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিল মাইনাস আয়ন এইটার ঘনমাত্রা পাচ্ছি। তো দেখো এই দুইটার যে ঘনমাত্রা, এইটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, এইটাকে আমরা কেডব্লিউ বলি। তাহলে কেডব্লিউ ইকুয়ালস টু আমরা বেসিক্যালি পাইলাম হচ্ছে কেডব্লিউ ইকুয়ালস টু পাইলাম হচ্ছে H3O+ এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা। এটা মাথায় রাখতে হবে, এটা একটা ইকুয়েশন। এবার পানির যে আয়নিক গুণফল এই যে কেডব্লিউ, এইটা দেখা গেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পানির আয়নিক গুণফল কেডব্লিউ ইকুয়ালস টু 10⁻⁻14। আবার এটাও দেখা গেছে যে এই হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা আর হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা দুইটাই সমান। তো দুইটাই যদি সমান হয় তাহলে আমি যদি শুধু হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা বের করি, এর স্কোয়ার ইকুয়ালস টু 10⁻⁻14 আসে। তার মানে হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা বা হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা যে কোনো একটার দিকে যদি আমরা যাই, এটা 10⁻⁻7 আসে। এই হচ্ছে আমাদের এক একটা এমসিকিউ এর জন্য লাইন। এটা একটা এমসিকিউ লাইন, এটা একটা এমসিকিউ লাইন, ঠিক আছে, এটা একটা এমসিকিউ লাইন। কেডব্লিউ ইকুয়ালস টু 10⁻⁻14। তো এইগুলো আমাদের কি করতে হবে? এগুলো আমাদের জানতে হবে। সো আশা করি এই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হয়েছে, এগুলো আমরা ক্লিয়ার করতে পারছি যে কোনটা কিভাবে আসলো। এই জায়গা থেকে আমাদের মেইন যেটা লাগবে পানির, তোমার হচ্ছে যে পানির যেটা লাগবে যে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত, বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা বের করতে হবে। সো বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা, লাইনটা লিখে নাও। লাইনটা এরকম যে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা, বিশুদ্ধ পানি, এই পানির মোলার ঘনমাত্রা, এই জিনিসটা কত এটা বের করতে হবে। তো মোলার ঘনমাত্রা মানে উপরে যায় হচ্ছে তোমার মোল, নিচে যায় কি লিটার। তো মোল পার লিটার। এখন বলো তো তুমি যদি বেসিক চিন্তা করো পানির ক্ষেত্রে মোল মানে কত গ্রামে 1 মোল বলো তো? 1 লিটার মানে হচ্ছে 1 লিটার, এখানে মানে হচ্ছে 1000 ml, তাই না? 1000 ml আছে। সো এখানে আমরা মোল পার লিটার মানে হচ্ছে বেসিক্যালি পাই 1000 ml ডিভাইডেড বাই 18 গ্রাম, ঠিক আছে। সো এই অংশটা নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা বেসিক্যালি এই জায়গা থেকে রেজাল্ট পাই হচ্ছে 55.58 মোল পার লিটার, এই অংশটা পাই। এই যে ভ্যালুটা আমরা এখান থেকে পাচ্ছি, এটা জাস্ট তুমি মুখস্থ করে রাখলেই হচ্ছে। এটা মুখস্থ করে রাখলেই হচ্ছে যে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা আসলে কত, 55.58 আসছে না, 55.56 মোল পার লিটার। এটা মনে রাখো, এটা হচ্ছে তোমার বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা। এই জায়গা থেকে এইটুকুই খালি আমার লাগবে। এই যে কয়েকটা জিনিসপত্র দেখালাম, এই কয়েকটা জিনিসপত্র জানলেই হচ্ছে। এইটা হচ্ছে তোমার কেডব্লিউ এর ভ্যালু, এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। তো পানির আয়নিক গুণফল থেকে এইটুকুই, ওকে। আর বাকি হচ্ছে তুমি যখন করবা, ওই যে এমসিকিউ সলভ করবা, এমসিকিউ সলভের ভিতরে দেখবা যে দুই একটা এক্সট্রা যদি ইনফরমেশন আসে সেটা সলভ ক্লাসের ভিতরেই চলে আসে, ওকে। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসো আমাদের পরের যেই টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, 11 নম্বর টপিক, অম্লের ক্ষারত্ব এবং ক্ষারের অম্লত্ব। এই জিনিসটা আমাদেরকে ভালো করে শেখা লাগবে। সো এখন আমরা অম্লের ক্ষারত্ব এবং ক্ষারের অম্লত্ব এই জিনিসটা শিখব। প্রথমে আসি অম্লের ক্ষারত্ব এই পার্টটাতে। অম্লের ক্ষারত্ব মানে অম্লের ক্ষারত্ব মানে এখানে আমাদের অম্লটাই মুখ্য, মানে অ্যাসিডটাই মুখ্য, অম্লটাই মুখ্য। অম্লের মানে কি? অম্লটাই মুখ্য। অম্ল দিয়ে ক্ষারকে প্রশমন করার ক্ষমতা। তো খেয়াল করো, অম্লের ক্ষারত্ব মানে অম্ল দিয়ে ক্ষারকে প্রশমন মানে হচ্ছে একটা অম্ল দিয়ে কয়টা ক্ষারকে প্রশমন করা যায়, একটা অম্ল দিয়ে কয়টা ক্ষারকে প্রশমন করা যায়।
সো কয়টা ক্ষারকে প্রশমন করা যায় এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার এখানে যে ক্ষার আছে এই ক্ষারকে আমার ফিক্স করে ফেলতে হবে। এই ক্ষারকে কি করতে হবে? ফিক্স করতে হবে। ফিক্স করব কিভাবে? এই ফিক্স করার জন্য আমরা এখানে মনোপ্রোটিক ক্ষার নিব। মনোপ্রোটিক ক্ষার। সো মনোপ্রোটিক ক্ষার বলতে বোঝায় যে সমস্ত ক্ষারে একটা মাত্র OH আছে। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা মনোপ্রোটিক ক্ষার। পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা মনোপ্রোটিক ক্ষার। সো একটা ক্ষারে যদি একটা মাত্র OH থাকে তখন এটাকে আমরা মনোপ্রোটিক ক্ষার বলি। এখন আমরা এই টাইপের মনোপ্রোটিক ক্ষার যেগুলা নিছি এগুলা নিয়ে বেসিক বিক্রিয়া করব। কিভাবে? খেয়াল করো, আমরা যদি HCl এর সাথে মনোপ্রোটিক ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, বিক্রিয়া করে আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড পানি তৈরি করে। তো খেয়াল করলে দেখো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে 1 মোল HCl তোমার হচ্ছে প্রশমন করতে পারে। তার মানে এখানে HCl এর ক্ষারত্ব কত? 1। এখন যদি আমি HCl এর জায়গায় H2SO4 এইটা নিই এবং সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মনোপ্রোটিক ক্ষার নিই, এখন এটার সাথে এটা বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস তৈরি করবে পানি। খেয়াল করো এখানে সোডিয়াম কয়টা? 2টা। এই 2 মেলানোর জন্য সামনে আমার 2 যাবে। এইবার খেয়াল করলে দেখবা 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। তাহলে যতগুলাকে প্রশমিত করতে পারে ক্ষারত্ব তত। তাহলে সালফিউরিক অ্যাসিড যেটা আছে এর ক্ষারত্ব কত হয়ে যাবে? ডেফিনেটলি এর ক্ষারত্ব 2 হয়ে যাবে, কারণ আমরা 2টাকে প্রশমিত করতে পারছি। আবার বলি, এর ক্ষারত্ব কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। 2 কেন হয়ে যাবে? কারণ হচ্ছে আমরা 2টাকে প্রশমিত করতে পারতেছি। ক্লিয়ার হইছে? এই জিনিসটা ক্লিয়ার হইছে? তাহলে এই জায়গা থেকে আমরা 2টা যেহেতু প্রশমিত করতে পারতেছি এই জন্য 2 হয়ে যাচ্ছে। সো অম্লের ক্ষারত্ব, ক্ষারের অম্লত্ব, এই জিনিসপত্রগুলো আমাদের এইভাবে ব্যাখ্যা করা যায়। এখন ধরো আমরা সালফিউরিক অ্যাসিডের জায়গায় আমরা অন্য কোনো একটা অ্যাসিড নিব, অন্য যে কোনো একটা অ্যাসিড। যেমন ধরো হচ্ছে আমরা এই জায়গাতে সালফিউরিক অ্যাসিডের জায়গায় আমরা নাইট্রিক অ্যাসিড নিলাম, HNO3, নাইট্রিক অ্যাসিড HNO3। এর সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিব, বিক্রিয়া করে আমাদের আসবে হচ্ছে সোডিয়াম নাইট্রেট পানি। তাহলে বলো তো এখন এই নাইট্রিক অ্যাসিড কয় মোলকে প্রশমিত করলো? 1 মোলকে প্রশমিত করলো। তাহলে এখানে ডেফিনেটলি নাইট্রিক অ্যাসিডের ক্ষারত্ব আসবে কত? 1। সেম ভাবে এখন যদি আমি কার্বন ডাইঅক্সাইড নিই, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড একটা অক্সাইড, বাট এটাও আমার তোমার অম্ল হিসেবে কাজ করে। এইটা যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমাদের এখানে তৈরি করে হচ্ছে বেসিক্যালি সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস আমাদের তৈরি হয় পানি। এইবার খেয়াল করো সোডিয়াম কার্বনেট যখন তৈরি করছে তখন আমাদের এখানে সোডিয়াম কয়টা ব্যবহার হয়েছে? 2টা। সো এখানে আমাদের 2 ব্যবহার হবে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড এটা একটা অম্ল এই অম্ল 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। তাহলে এই অম্লের ক্ষারত্ব কত? এই অম্লের ক্ষারত্ব হচ্ছে আমাদের 2। তাহলে আমরা দেখো সব জায়গাতেই মনোপ্রোটিক ক্ষার ব্যবহার করে তার সাথে প্রশমন করছি, মনোপ্রোটিক ক্ষার ব্যবহার করে তার সাথে প্রশমন করছি, দেন তারপরে আমি এখান থেকে বের করতে পারছি যে কার ক্ষারত্ব কত। সিম্পল জিনিস না? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সেম ভাবে এখন আমি ধরো আরেকটা জিনিসের ক্ষারত্ব বের করব, লাইক হচ্ছে যে P2O5। তো P2O5 এর সাথে আবার যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে আমাদের তৈরি হয় হচ্ছে সোডিয়াম ফসফেট Na3PO4, সোডিয়াম ফসফেট Na3PO4 সোডিয়াম ফসফেট তৈরি হয়। তো খেয়াল করো এখানে আমাদের Na3PO4 হয়েছে। খেয়াল করো তো এখানে P কয়টা? এখানে ফসফরাস 2টা। এখানে ফসফরাস কয়টা? এখানে ফসফরাস হচ্ছে 1টা। তাহলে এখানে যদি সামনে 2 দিই, ফসফরাস এখন 2টা হয়ে গেছে। এখানে যখন ফসফরাস 2 হয়েছে তখন সোডিয়াম দেখো 3 দুগুণা 6 হয়ে গেছে। সোডিয়াম কয়টা? 6টা। এই 6টা সোডিয়াম মিলানোর জন্য এখানে 6 দিলাম। এইবার খেয়াল করো এই এক P2O5 কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারছে? একটা P2O5 6টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারছে। সো আমাদের এখানে ক্ষারত্ব আসবে কত? ক্ষারত্ব আসবে হচ্ছে 6। ক্ষারত্ব কত আসবে? 6। তাহলে অম্লের ক্ষারত্ব মানে অম্ল দিয়ে কতগুলা ক্ষারকে প্রশমন করা সম্ভব, কতগুলা ক্ষারকে প্রশমন করা সম্ভব এইটা যখনই বের করতে যাবা তখনই তোমার বের করতে হবে হচ্ছে মনোপ্রোটিক ক্ষার। কি বের করতে হবে? মনোপ্রোটিক ক্ষার। মনোপ্রোটিক ক্ষার কথাটার মানেই হচ্ছে যে একটা OH থাকবে। তো তাহলে কি করব আমরা? সবসময় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটার যে কোনো একটা নিব, সেটার সাথে বিক্রিয়া করাবো। সো আমাদের বেসিক্যালি প্রশ্ন যে কটা আসে ওই কটা আমরা দেখাই দিছি। যেমন HCl আসে,
সালফিউরিক অ্যাসিড আসে, নাইট্রিক অ্যাসিড আসে, কার্বন ডাইঅক্সাইড আসে, P2O5 আসে, যে কয়টা আসে প্রত্যেকটা আমরা হচ্ছে যে A to Z ধরে ধরে দেখাই দিছি। এবার আমরা অম্লের খারত্বর জায়গায় আমরা তো বেসিক্যালি ক্ষারের অম্লত্বও দেখতে পারি, তাই না? তো আমাদের যদি কখনো প্রশ্ন করে ভাইয়া ক্ষারের অম্লত্ব এই জিনিসটা দেখান, ক্ষারের অম্লত্ব যদি এইটা দেখাতে বলে, তখন আমরা কি করব বলো তো? তখন আমাদের ক্ষার কর্তৃক কতগুলা অম্ল প্রশমন হয় সেটা দেখাতে হবে। তো ক্ষার দিয়ে কতগুলা অম্ল প্রশমন হয় এইটা আমাদের দেখাতে হবে। ক্ষার দিয়ে কতগুলা অম্ল প্রশমন হয়, তাহলে যেহেতু আমরা ক্ষার দিয়ে অম্লকে প্রশমন করছি, তাহলে এই অম্লকে আমাদের ফিক্স করে ফেলতে হবে। ফিক্স করব কিভাবে? আমরা মনোপ্রোটিক অম্ল নিব। মনোপ্রোটিক অম্লের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যেটা আমাদের মনোপ্রোটিক অম্ল হিসেবে কাজ করে। তো আমরা যে কোনো একটা ক্ষার নিই, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিছি, এর সাথে মনোপ্রোটিক অম্ল HCl নিলে আবারও আমাদের সোডিয়াম ক্লোরাইড পানি তৈরি হয়। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব আসে তখন আমাদের কত? 1। বুঝতে পারছো? সেম ভাবে এখন যদি আমি এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় অন্য কোনো ক্ষার নিই, যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে HCl নিই, বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে, তাই না? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড পানি তৈরি করে। খেয়াল করো তো এখানে ক্লোরিন কয়টা? 2টা। এখানে আছে একটা, মিলানোর জন্য কি করা লাগবে? 2 দেওয়া লাগবে। তাহলে এখান থেকে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এখানে 2 মলিকিউল HCl পাচ্ছি না? কয় মলিকিউল পাচ্ছি? 2 মলিকিউল HCl পাচ্ছি। তাহলে 2 মলিকিউল HCl হলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব আসে হচ্ছে আমাদের 2। সেম ভাবে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় অন্য যে কোনো কিছু নিতে পারি, যেমন ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা নিলাম, এর সাথে আমি HCl যোগ করলাম, বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাওয়া যায় প্লাস পানি পাওয়া যায়। খেয়াল করো এখানে যেহেতু আমাদের 3টা ক্লোরিন আছে, মিলানোর জন্য এখানে 3 দেয়া লাগবে। সো এখানে আমরা আবার ক্ষারত্ব অম্লত্ব কত পাচ্ছি? অম্লত্ব পাচ্ছি 3। বুঝতে পারছো? এইভাবে জিনিসপত্রগুলো বিক্রিয়া করে। বিশেষ করে এখান থেকে আমার বেসিক্যালি যেটা শেখা লাগবে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এইটার জন্য কি হবে, এবং Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড এইটার জন্য কি হবে। তো ক্যালসিয়াম অক্সাইড এটার সাথে যদি বিক্রিয়া করো, ক্যালসিয়াম এবং ক্লোরিন মিলে আবারও তোমার ক্যালসিয়াম ক্লোরাইড এবং 2টা মিলে পানি তৈরি করবে। তাহলে খেয়াল করো ক্যালসিয়াম ক্লোরাইড এখানে ক্লোরিন কয়টা আছে? 2টা আছে। এই ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিন যেহেতু 2টা আছে, সামনে 2 দেওয়া লাগবে। এই জায়গাতে আমরা কি পাবো? অম্লত্ব পাবো 2। এখানে যদি আমরা বিক্রিয়া করাই, এই জায়গাতে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন মিলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসবে। অ্যালুমিনিয়াম সংখ্যায় কয়টা? অ্যালুমিনিয়াম সংখ্যায় 2টা। এখানে অ্যালুমিনিয়াম কয়টা আসছে? 1টা। তো সামনে 2 দেওয়া লাগবে। সামনে 2 দিলে ক্লোরিন দেখো চলে আসে 6 মেলানোর জন্য তোমার HCl এর সামনে 6 দেওয়া লাগতেছে। সো HCl এর সামনে 6 দিলে এই অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে এইটার অম্লত্ব অটোমেটিক 6 চলে আসে। অম্লত্ব অটোমেটিক কত আসে? 6 আসে। সো এইভাবে আমরা অম্লত্বটা বের করে ফেলি। তাহলে আমরা এখান থেকে বেসিক্যালি যেটা শিখলাম যে ক্ষারের অম্লত্ব কিভাবে বের করতে হয়, এবং আমি এখানে যেই কয়টা উদাহরণ দেখাইছি এই কয়টা উদাহরণের সংখ্যাটা তুমি যদি বের করতে শিখে যাও, সংখ্যাটা বের করতে শিখে যাও, এই জায়গা থেকে এমসিকিউ আসবে। বুঝতে পারছো? সো পারবা কিনা বলো? ভুল করো না কিন্তু, আমি কিন্তু দেখাই দিচ্ছি। দেখাই দেওয়ার পরেও যদি ভুল করো তুমি কিন্তু হতভাগা, তুমি হবা অভাগা, এরপরেও ভুল করবা না, ঠিক আছে? এগুলাই মেইন পয়েন্ট। তোমরা অনেক উল্টাপাল্টা কোশ্চেন নিয়ে পড়ে থেকো না, তোমরা কমন জিনিসপত্রগুলো আগে ভালো করে শিখো। কমন জিনিসপত্র ভালো করে শিখলে তোমার কেমিস্ট্রি নিয়ে আর কখনোই প্রবলেম হবে না। এগুলো হচ্ছে কমন জিনিস, এগুলা ভুল করা যাবে না, এগুলা মাস্ট পারতে হবে। ওকে, আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। পরে আসো আমরা অ্যাসিডের শক্তি মাত্রা এই টপিকটাতে যাব। আমাদের পরবর্তী টপিক হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা। সো অ্যাসিডের শক্তিমাত্রা বের করতে গেলে প্রথম আমাদের যেই জিনিসটা পড়তে হয় সেটা হচ্ছে হাইড্রাসিড। কি? হাইড্রাসিড যুক্ত অ্যাসিড যেগুলো আছে এগুলো শক্তিমাত্রা বের করতে হয়। হাইড্রাসিড মানে হচ্ছে হ্যালোজেন যুক্ত অ্যাসিড, যেটাকে আমরা H6 বলি। H6 যেগুলো আছে এই সব অ্যাসিডগুলোকে বলা হচ্ছে হাইড্রাসিড। H6 কারা? H6 এর ভিতরে খেয়াল করলে দেখবা
হাইড্রোজেন ফ্লোরাইড আছে, হাইড্রোজেন ক্লোরাইড আছে, হাইড্রোজেন ব্রোমাইড আছে, হাইড্রোজেন আয়োডাইড আছে। এই যে H6 এই হ্যালাইড যুক্ত অ্যাসিড এটাকে বলা হচ্ছে হাইড্রোসিড। এইগুলার ক্ষেত্রে শক্তিমাত্রা কিভাবে বের করবা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এগুলার ক্ষেত্রে শক্তিমাত্রা বের করার ট্রিক হচ্ছে, খুব সুন্দর একটা ট্রিক আছে। এগুলার ক্ষেত্রে শক্তিমাত্রা বের করার ট্রিক্স হচ্ছে অ্যানায়ন যেটা আছে, অ্যানায়ন, অ্যানায়ন মানে হচ্ছে আমাদের হ্যালাইড আয়ন, হ্যালাইড আয়ন মানে হচ্ছে এই X যেটা আছে X মাইনাস অ্যানায়ন, অ্যানায়নের আকার নিয়ে আমরা কাজ করব। কি করব? অ্যানায়নের আকার নিয়ে কাজ করব। অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার যত বড়, খেয়াল করো, অ্যানায়নের আকার যত বড় তত বেশি শক্তিশালী, তত বেশি শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রিক। সো অ্যানায়নের আকার যত বড় হবে অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। তো অ্যানায়নের আকার বড় মানে কি? খেয়াল করবা, ফ্লোরিনের চেয়ে ক্লোরিন বড়, ক্লোরিনের চেয়ে ব্রোমিন বড়, ব্রোমিনের চেয়ে আয়োডিন বড়। তাহলে আমি যদি অ্যাসিডের দিকে তাকাই, আমাদের সবচেয়ে হাইড্রোজেন আয়োডাইডের আকার বড় না, আয়োডিনের আকার বড়, তাহলে এটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হবে। তার চেয়ে একটু কম হবে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, তার চেয়ে একটু কম হবে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, সবচেয়ে কম হবে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। দ্যাটস ইট। এই থেকে আমরা হচ্ছে সিকোয়েন্স পাচ্ছি। তাহলে হাইড্রোসিডের ক্ষেত্রে যদি আমার জিজ্ঞেস করে তাহলে এটা আসে কারণ। এখন তোমাকে মনে প্রশ্ন আসতে পারে, ভাই কেন এরকম কেন হয়? দেখো এই হ্যালোজেনের ক্ষেত্রে আয়োডিনের আকার এত বড় হয়, এই আয়োডিনের আকার এত বড় হয়, এর সাথে খুব ছোট্ট একটা কোণায় একটা হাইড্রোজেন থাকে, ফলে সেন্টার থেকে দূরত্ব অনেক বেড়ে যায়, এটা ইজিলি ছেড়ে দিতে পারে। আর একজন যত বেশি হাইড্রোজেন ছাড়তে পারবে সে তত বেশি শক্তিশালী অ্যাসিড। সো ওই হিসাব করলে হাইড্রোজেনের আকারের উপর ডিপেন্ড করে আমরা শক্তিশালী অ্যাসিড পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? ওই হিসাব করলে হাইড্রোজেনের আকারের উপর ডিপেন্ড করে আমরা শক্তিশালী অ্যাসিড পেয়ে যাচ্ছি। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে হ্যালোজেনের আকারের উপর কিভাবে ডিপেন্ড করে। আশা করি ক্লিয়ার। ওকে 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 সো আমরা এই পর্যন্ত ক্লিয়ার করে ফেলছি। তাহলে আমাদের প্রথম গেল হচ্ছে হাইড্রোসিড। হাইড্রোসিডের ক্ষেত্রে এই যে সিকোয়েন্সটা আছে না, এটা মাস্ট পড়বা, এটা মাস্ট মুখস্থ করবা, এটা কিন্তু এমসিকিউতে আসে। এইটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিড কারা? অক্সো অ্যাসিড হচ্ছে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে আর এর পাশাপাশি হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত থাকবে, এই টাইপের যে অ্যাসিডগুলো আছে সেটা হচ্ছে অক্সো অ্যাসিড। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, তাই না, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে সব অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিড কারা? যাদের ক্ষেত্রে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে এবং এখানে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত থাকবে, এই টাইপের অক্সিজেনগুলোকে বা এই টাইপের অ্যাসিডগুলোকে আমরা বলি হচ্ছে অক্সো অ্যাসিড। তাহলে অক্সো অ্যাসিড চেনার উপায়, কেন্দ্রীয় পরমাণু জারণমান থেকে আমরা চিনবো, বা কেন্দ্রীয় পরমাণু দেখবো, দেখে আমরা চিনবো যে এটা অক্সো অ্যাসিড। এবার এই অক্সো অ্যাসিডের শক্তিমাত্রা বের করার অনেকগুলা ট্রিক আছে। এর ভিতরে ট্রিক নাম্বার ওয়ান, কেন্দ্রীয় পরমাণুর জারণমান বের করতে হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণমান বের করতে হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণমান এইটা যত বেশি হবে, হ্যাঁ, যত বেশি হবে তত বেশি শক্তিশালী অ্যাসিড। তো কেন্দ্রীয় পরমাণু যে আছে তার জারণমান যত বেশি তত বেশি শক্তিশালী অ্যাসিড, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে একটা অ্যাসিড শক্তিশালী কি শক্তিশালী না সেটা ডিপেন্ড করবে তার কেন্দ্রীয় পরমাণু এটা জারণমানের উপর। জারণমান যত বেশি তত বেশি শক্তিশালী অ্যাসিড। এখন ধরো আমরা অনেকগুলো অ্যাসিড নিব, তার ভিতরে কার জারণমান বেশি কার জারণমান কম সেটা আমরা একটু আইডেন্টিফাই করব। যেমন ধরো আমরা HClO4 নিলাম একটা অ্যাসিড, তারপরে H2SO4 নিলাম আরেকটা অ্যাসিড, এরপরে আমরা H3PO4 HNO3 নিব, হ্যাঁ, HNO3, এরপরে ধরো H2SO3 নিলাম, আর লাস্টে নিলাম হচ্ছে HNO2। এই যে এতগুলো অ্যাসিড নিলাম, খেয়াল করো এই অ্যাসিডগুলাই আসে, এই কয়টাই উদাহরণ আছে, এগুলাই আসে। এটা প্রথম এটার জন্য উদাহরণ। সো খেয়াল করো আমরা কেন্দ্রীয় পরমাণু জারণমানের ক্ষেত্রে অক্সো অ্যাসিড যখন দেখতেছি তখন খেয়াল করে দেখবো যে এই জায়গাতে যে অক্সো অ্যাসিডের মাত্রা আমি বের করতে যাচ্ছি, কার কেন্দ্রীয় পরমাণু জারণমান কত। এখানে যদি জারণমান বের করা শিখি, অক্সিজেনের 4 দুগুণা 8, 8 থেকে হাইড্রোজেন একটা বাদ দিলে আমাদের আসে 7,
সো ক্লোরিনের কেন্দ্রীয় পরমাণু জারণ মান হয় হচ্ছে +7। অক্সিজেনের 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ দিলে সালফারের আসে হচ্ছে +6। বুঝতে পারছো? তারপরে অক্সিজেনের 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দিলে নাইট্রোজেনের জারণ মান আসে হচ্ছে +5। অক্সিজেনের 2, 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে আসে হচ্ছে +4। অক্সিজেনের 2, 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে আসে হচ্ছে +3। এইবার তুমি যদি সিকোয়েন্সটা খেয়াল করো, সবচেয়ে বেশি কেন্দ্রীয় পরমাণু জারণ মান +7, +6, +6 এর চেয়ে +7 বেশি, দ্যাট মিন্স এইটা বেশি শক্তিশালী। এই দুইটার ভিতরে এইটা বেশি, দ্যাট মিন্স এটা থেকে এটা বেশি শক্তিশালী। এই দুইটার ভিতরে এটা বেশি, দ্যাট মিন্স এটা বেশি শক্তিশালী। এই দুইটার ভিতরে এটা বেশি, দ্যাট মিন্স এটা বেশি শক্তিশালী। সো এই চারটার ভিতরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই চারটার ভিতরে বা পাঁচটার ভিতরে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, সেটা হচ্ছে HClO4। কোনটা সবচেয়ে কম শক্তিশালী অ্যাসিড, এইটা। কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষার, যে অ্যাসিড সবচেয়ে বেশি সে ক্ষার সবচেয়ে কম, তাহলে এটা সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড মানে সবচেয়ে কম শক্তিশালী ক্ষার। এটা সবচেয়ে কম শক্তিশালী অ্যাসিড মানে সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষার। এভাবেও চিন্তা করা যায়। ওকে, সো আমরা এখান থেকে কি শিখলাম? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান থেকে কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী সেটা বের করা শিখলাম। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান থেকে কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী সেটা বের করা শিখলাম। তো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান এটা থেকে শিখলাম। এবার খেয়াল করো, কখনো কখনো আমাদের এরকম হতে পারে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হয়ে যেতে পারে। যেমন ধরো এই HNO3 এই যৌগটা দেখো, HNO3, আরেকটা হচ্ছে H3PO4, HNO3 এই দুইটার ভিতরে খেয়াল করো, HNO3 এইটাই কেন্দ্রীয় পরমাণু জারণ মান 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দিলে +5 আসে। 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ দিলে +5 আসে। খেয়াল করো তো এই দুইটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হয়ে গেছে না? তো এই জায়গাতে তুমি পরে ট্রিক 2 শিখবা। ট্রিক 2 হচ্ছে জারণ মান সমান হলে, জারণ মান যদি সমান হয়, কখনো যদি সমান হয়ে যায়, সমান যদি হয়, তাহলে আকার, কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট, কেন্দ্রীয় পরমাণু সেন্ট্রাল অ্যাটম আকার যত ছোট তত শক্তিশালী। ঠিক আছে, এইটা আরেকটা ট্রিক। তাহলে ট্রিক অনুযায়ী আমরা যদি একটু খেয়াল করি, এইটা এবং এইটা দুইটাই আমার জারণ মান সমান দিচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে। এবার আমি খেয়াল করব নাইট্রোজেন এবং ফসফরাস এই দুইটার ভিতরে কার আকার ছোট কার আকার বড়। নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের আকার বড়। যার আকার ছোট সে বেশি শক্তিশালী অ্যাসিড, মানে তার ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, সে বেশি শক্তিশালী অ্যাসিড। সো এই জায়গাতে HNO3 আমার বেশি শক্তিশালী হবে, H3PO4 কম শক্তিশালী হবে। কারণ কি, এখানে আমাদের আকার ছোট হয়েছে এবং আকার ছোট হওয়ার কারণে এটাকে আমি বেশি শক্তিশালী বলতে পারতেছি। বুঝতে পারছো? সো আশা করি এই ট্রিকটা শিখে এটা বুঝতে পারছি। এখানে আরেকটা উদাহরণ আছে যেটা আমাদের আসে, যেমন হচ্ছে HNO2, এইটা এর সাথে H3PO3 এই দুইটা যৌগের ভিতরেও কম্পারিজন আসে। তাহলে এই দুইটা যৌগে খেয়াল করো, এই জায়গাতে 2 দুগুণা 4, 4 থেকে 1 বাদ দিলে +3 হয়। 3 দুগুণা 6, 6 থেকে 3 বাদ দিলে +3 হয়। দুইটাই দেখো কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান, তাহলে আকার ছোট দেখতে হবে। কার ছোট? সে বেশি শক্তিশালী। নাইট্রোজেনের ছোট, ফসফরাসের বেশি। নাইট্রোজেনের তোমার পারমাণবিক সংখ্যা 7, ফসফরাসের 15, তাহলে নাইট্রোজেনের আকার ছোট, তাহলে নাইট্রোজেন বেশি শক্তিশালী অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? সো এইটুকু মাথায় রাখলে আমরা এখান থেকে পুরা জিনিসটা ক্লিয়ার করে ফেলতে পারবো। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে প্রথমে আমরা হাইড্রোসিডের জন্য দেখলাম, তারপর আমরা অক্সো অ্যাসিডের জন্য দেখলাম। ওকে, হাইড্রোসিড, অক্সো অ্যাসিড। আচ্ছা, অক্সো অ্যাসিডের জন্য আমি আবার আলাদা করে লিখে রাখছিলাম, জায়গা রাখছিলাম, যাতে হচ্ছে যে তোমার এই জায়গা থেকে যদি না ধরে তাহলে আবার এই সাইডে যেয়ে যেন আমার করাইতে পারি। বাট আমি এখানেই করাই ফেলছি। সো অক্সো অ্যাসিডের জন্য আলাদা করে লেখা লাগছে না। বাট অক্সো অ্যাসিড যেহেতু লিখেই রাখছি, তোমাকে একটু এমসিকিউ টাইপ দেখাই দিই, তাহলে তোমার সুবিধা হবে। একটা এমসিকিউ টাইপ দেখাই দিই। যেমন ধরো যদি এরকম বলে যে H2SO4, HNO3, H3PO4
HClO4 H3PO3 HNO2 এই অ্যাসিডগুলোর ভিতরে কার মানে এই অ্যাসিডগুলোকে শক্তিমাত্রার ক্রম অনুসারে সাজাও যদি এরকম বলে কি করবা আগে জারণমান বের করবা সবার জারণমান বের করো এইটা জারণমান করলে দেখো +6 আসে এইটা জারণমান করলে দেখো 3 দুগুণা 6 একবার দিলে +5 আসে এইটা জারণমান করলে দেখো 4 দুগুণা 8 8 থেকে 3 বার দিলে +5 আসে এইটা জারণমান করলে দেখো +7 আসে এটা জারণমান করলে দেখো 3 দুগুণা 6 6 থেকে 3 বার দিলে +3 আসে এটা জারণমান করলে দেখো 2 দুগুণা 4 4 থেকে একবার দিলে +3 আসে তাহলে খেয়াল করো অনেকগুলাই বেশি অনেকগুলাই কম হয়েছে প্রথম কথা হচ্ছে সবচেয়ে বেশি জারণমান কার আছে এইটাকে আগে লিখে নিলাম HClO4 সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড এরপরে জারণমান কার +6 এর তার মানে H2SO4 এটা এর পরে আসবে ওকে এরপরে জারণমান কার এরপরে জারণমান দেখো এই দুইটার ভিতরে আবার কার শক্তিমাত্রা বেশি একটা নাইট্রোজেন দিয়ে গঠিত একটা ফসফরাস দিয়ে গঠিত নাইট্রোজেনের আকার ছোট ফসফরাসের আকার বড় তার মানে নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে এর শক্তিমাত্রা বেশি হবে HNO3 আসবে তারপরে এর চেয়ে কম হবে হচ্ছে H3PO4 এটার 5 এর পরে আবার দেখো এখন হাতে আছে 4 এর এই দুইটা 4 এর এই দুইটাতেও সমান হয়ে গেছে তাহলে সমান হয়ে গেলে এই দুইটার ভিতরে শক্তিমাত্রা কার বেশি হবে ফসফরাস নাকি নাইট্রোজেন নাইট্রোজেনের আকার ছোট তাহলে HNO2 এইটা শক্তিমাত্রা বেশি তারপরে H3PO4 এই হচ্ছে আমাদের শক্তিমাত্রা সঠিক ক্রম এইটা হচ্ছে আমাদের সঠিক ক্রম বুঝতে পারছো তাহলে যদি এরকম র্যান্ডম অ্যাসিড দিয়ে দেয় তাহলে শক্তিমাত্রা বের করার উপায় আশা করি আমরা একদম A to Z ক্লিয়ারলি বুঝতে পারছি প্রবলেম হওয়ার কথা না এরপরে আসো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের শক্তিমাত্রা দেখব কার্বক্সিলিক অ্যাসিডের শক্তিমাত্রা তো কার্বক্সিলিক অ্যাসিড মানে কি কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে RCOOH ঠিক আছে RCOOH এটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিড এইটা শক্তিমাত্রা বের করার জন্য বেশ কিছু ট্রিক শেখা লাগবে ট্রিকগুলো আমরা সাইড নোট দিব দিয়ে এক একটা করে উদাহরণ দিব ট্রিক নাম্বার 1 সেটা হচ্ছে এই CH3 অ্যালকাইল গ্রুপ CH3 বা অ্যালকাইল গ্রুপ এইটা CH3 বা অ্যালকাইল গ্রুপ যত বেশি তত কম শক্তিশালী হয় অ্যাসিড তত কম শক্তিশালী তো কার্বক্সিলিক অ্যাসিডে CH3 বা অ্যালকাইল গ্রুপ যত বেশি তত কম শক্তিশালী তো খেয়াল করো এই R এর জায়গায় যদি শুধু হাইড্রোজেন বসে তাহলে HCOOH আর এর জায়গায় যদি একটা গ্রুপ দাও মানে CH3 দাও তাহলে CH3COOH আর এর জায়গায় যদি দুইটা গ্রুপ দাও CH3 CH2 COOH তো খেয়াল করো এই জায়গাতে আমরা পাচ্ছি এরকম যে আমাদের এখানে অ্যালকাইল গ্রুপে আর এর মান যত বেশি অ্যাসিড তত কম শক্তিশালী আর আর এর মান যত কম মানে কার্বনের মান যত কম বা অ্যালকাইল গ্রুপের মান যত কম তত বেশি শক্তিশালী অ্যাসিড তো সেই ক্ষেত্রে এই অ্যাসিডটাতে অ্যালকাইল গ্রুপে কার্বন নাই একদম নাই এইজন্য এটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে এরপরে একটা কার্বন আছে এটা এর চেয়ে একটু কম শক্তিশালী হবে এরপর দুইটা কার্বন আছে এটা এরকম হবে সো ব্যাপারটা হচ্ছে এরকম এই অ্যালকাইল গ্রুপে কতগুলা কার্বন আছে তার উপর ডিপেন্ড করে তোমার অ্যাসিড শক্তিশালী হবে তাহলে এই হচ্ছে আমার শক্তিমাত্রার ক্রম প্রথমে আমার খেয়াল করতে হবে এই অ্যালকাইল গ্রুপের দিকে খেয়াল করতে হবে কয়টা কার্বন আছে সেটার দিকে খেয়াল করতে হবে কার্বন সংখ্যা 1 কার্বন সংখ্যা 2 কার্বন সংখ্যা 3 এভাবে খেয়াল করতে হবে কার্বন সংখ্যা যত কম তত বেশি শক্তিশালী ওকে এবার দেখো কার্বন সংখ্যা যখন সেম হয়ে যাচ্ছে ধরে নিলাম আমরা এই অ্যাসিডটার দিকে নিলাম এই জায়গায় ধরো আমাদের কার্বন সংখ্যা এটা আছে এখন এই যে কার্বন সংখ্যা দুইটা এই দুইটা কার্বন সংখ্যার ভিতরে আমি এখন এই হাইড্রোজেনকে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করব প্রথমটায় আমাদের কোনো হ্যালোজেন নাই দুই নাম্বারটায় দেখা গেল একটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করলাম তিন নাম্বারটায় দেখা গেল আমরা দুইটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করলাম চার নাম্বারটায় দেখা গেল আমরা তিনটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করলাম তো এখন আমরা এই জায়গাতে যেটা করছি হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করছি সেই হ্যালোজেনগুলো দেখো সেম হ্যালোজেন তো এখানে দুই নাম্বার ট্রিক মাথায় রাখবো যে হ্যালোজেন সংখ্যা x বা হ্যালোজেন যত বেশি তত বেশি
শক্তিশালী। এবার বলো তো, খেয়াল করো, এইটা এবং এইটা, এইটা এবং এইটা, এই দুইটার ভিতরে কে বেশি শক্তিশালী? এইটা। তাহলে এই সবগুলো অ্যাসিডের চেয়ে কিন্তু এটা বেশি শক্তিশালী। বাট যখন আমি এই ক্যাটাগরিতে যাচ্ছি, এই ক্যাটাগরির ভিতরে মানে ধরো এর পাওয়ার 10, এর পাওয়ার 5, ঠিক আছে, এর পাওয়ার 3, এখন 10 মানে এই কিন্তু অনেক শক্তিশালী। এ যে 5 আছে, এই 5 ক্যাটাগরির ভিতরে আবার 5 ক্যাটাগরির ভিতরে আবার 5, 5.1, 5.2, 5.3 এভাবে যাচ্ছে, কারণ এক একটা ক্লোরিন একটু করে পাওয়ার বাড়াচ্ছে। বাট যতই বাড়াক এটা কিন্তু 10-এর লেভেলে না, তার মানে এটা বেশি শক্তিশালী। এগুলার ভিতরে আবার পাওয়ার কম বেশি হইতেছে। সো যেহেতু যত বেশি ক্লোরিন হবে বা যত বেশি হ্যালোজেন হবে তত বেশি শক্তিশালী, এখানে আমার হ্যালোজেন সবচেয়ে বেশি, এটা সবচেয়ে বেশি শক্তিশালী আছে। তারপরে হ্যালোজেন কম, এটা হচ্ছে কম, তারপরে আরো কম, এটা হচ্ছে কম, এখানে সবচেয়ে হ্যালোজেন কম। তো এই হচ্ছে আমাদের দুইটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে হ্যালোজেন সংখ্যার ক্রম অনুসারে শক্তিমাত্রা। বুঝতে পারছো? সো কার্বক্সিলিক অ্যাসিড অনুসারে হ্যালোজেন সংখ্যার ক্রম অনুসারে শক্তিমাত্রা। সো আশা করি এই ব্যাপারটা আমাদের একটা ক্লিয়ারিটিতে আসছে যে কিভাবে আমরা এটা বের করলাম। ক্লিয়ার হইছে? বলো, এটা ক্লিয়ার হইছে? এবার আসো আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের শক্তিমাত্রার ক্ষেত্রে, কার্বক্সিলিক অ্যাসিডের শক্তিমাত্রার ক্ষেত্রে আবার আরেকটা জিনিস খুব সুন্দর মতো আসে, সেটা হইতেছে যে এই যে ফ্লোরিন ক্লোরিনের সংখ্যা, এই সংখ্যা সমান থাকে। হ্যাঁ, সংখ্যা সমান থাকে। ধরো এই জায়গাতে দেখলাম CH2Cl COOH আছে, পরেরটায় দেখলাম CH2F COOH আছে। এবার প্রশ্ন হচ্ছে এই দুইটার ভিতরে কে বেশি শক্তিশালী? এক জায়গাতে ক্লোরিন আছে, এক জায়গাতে ফ্লোরিন আছে। খেয়াল রাখবো যদি এরকম কেস হয় যেখানে সংখ্যা সমান বাট ক্লোরিন ফ্লোরিন আছে, তখন আমাদের এই হ্যালোজেন যত বেশি তোমার হচ্ছে হ্যালোজেন যত বেশি তীব্র, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর আয়োডিন, এগুলার ভিতরে হ্যালোজেন যত বেশি তীব্র বা তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, সোজা কথা তড়িৎ ঋণাত্মকতা যত বেশি তত শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে, তত শক্তিশালী অ্যাসিড। সো খেয়াল করো এই দুইটার ভিতরে এইটার তড়িৎ ঋণাত্মকতা কম, এইটার তড়িৎ ঋণাত্মকতা বেশি, বিকজ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এই জন্য এই দুইয়ের ভিতরে এইটা শক্তিশালী অ্যাসিড। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এইগুলা আমরা যদি একটু মাথায় রাখি তাহলে এখান থেকে আমাদের A to Z সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এই পর্বটাতে এই পর্যন্তই দেখবো, এর পরের পর্বে আমরা পিএইচ দেখবো, তারপরে আমরা একটাতে বাফার দেখবো। দুইটাতে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে আশা করতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।